আচ্ছা, তাহলে আগের ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে লব্ধি বের করতে হয়, একাধিক বলের লব্ধি কিভাবে বের করতে হয়। তারপরে আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে গিয়ে লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়, রাইট? আর একটা জিনিস শেষে আমরা শিখছিলাম লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয়, সর্বোচ্চ মানের জন্য কোণ কত ডিগ্রি হবে, সর্বনিম্ন মানের জন্য কোণ কত ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, তারপরে এইমাত্র তোমাদের হচ্ছে একটা অঙ্ক করতে দিলাম। ওকে, এবার আজকে আমরা যে জিনিসটা শিখবো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে নদী ও নৌকার অঙ্ক। কিসের অঙ্ক? নদী ও নৌকার অঙ্ক। আচ্ছা, আমার সাথে হেডলাইন দাও, নদী ও নৌকা। আচ্ছা, একটু খেয়াল করবা যে ধরো এটা হচ্ছে একটা নদী, প্রবাহমান নদী, এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। তুমি নদীর এই একটা প্রান্তে আসো, আমি ধরলাম যখন এই নদীতে জোয়ার হয় তখন পানি এ থেকে বি এর দিকে যায়, আর যখন ভাটা হয় তখন পানি বি থেকে এ এর দিকে আসে। জোয়ার ভাটা আমরা বুঝি তো, জোয়ার মানে কি পানি বৃদ্ধি পায়, তাই না? পানি আসে, আর ভাটা মানে পানি চলে যায়। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তুমি সাধারণত নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতা আছে কারো? নদীতে বা খালে সাঁতার কাটার অভিজ্ঞতা? আচ্ছা, যদি সাঁতার কাটার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কখনো স্রোতকে ফেস করছো? যে তুমি যখন হচ্ছে গিয়া মানে নদীর ভিতরে সাঁতার কাটতেছো বা খালের ভিতরে সাঁতার কাটতেছো, তখন স্রোতের সাথে যদি তুমি সাঁতার কাটো তাহলে দেখবা স্রোত তোমাকে একদিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তুমি চাইলেও তোমার সর্বশক্তি প্রয়োগ করে স্রোতের বিপরীতে, যদি স্রোতের থেকে বেশি শক্তি তোমার থাকে তাহলে বিপরীতে আসতে পারবা, তাছাড়া কিন্তু আসার সুযোগটা থাকে না, তাই তো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করতেছি, জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমার টার্গেট হচ্ছে আমি ঠিক অপর প্রান্তে যাব। ঠিক কোন প্রান্তে? অপর প্রান্তে, ঠিক অপর প্রান্তে আমি যাব, এটা হচ্ছে আমার টার্গেট। ক্লিয়ার? এখন আমি এইখানে যখন পানিতে নামবো, আমি ধরলাম এখানে জোয়ার হচ্ছে, মানে পানি এ থেকে বি এর দিকে যাচ্ছে। এবার একটু তুমি চিন্তা করো, মনে মনে জাস্ট একটু থিঙ্কিং করো, যে আমি মানে হচ্ছে কি এই প্রান্ত থেকে এই প্রান্ত যাব, জোয়ার আসতেছে, পানি এ থেকে বি এর দিকে যাচ্ছে। আমি যদি সোজা এই বরাবর যাত্রা শুরু করি, আমি কি কখনোই এখানে গিয়ে পৌঁছাতে পারবো? পৌঁছানোর সুযোগ আছে? কেন সুযোগ নেই? কারণ আমি যখনই পানিতে নামবো স্রোত আমাকে ধাক্কা দিবে। স্রোত আমাকে কি করবে? স্রোত আমাকে ধাক্কা দিতে দিতে সামনের দিকে নিয়ে যাবে। দেখা যায় আমি এই জায়গা থেকে যদি যাত্রা শুরু করি, স্রোত আমাকে ধাক্কা দিতে 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 এইখানে নিয়ে উঠাই দিবে, কিন্তু সেটা কি আমার টার্গেট ছিল? আমার টার্গেট ছিল কি একদম অপোজিট প্রান্তে পৌঁছানো। ধরো আমি এখানে দাঁড়ানো, আমার এক ফ্রেন্ড এখানে দাঁড়ানো আছে, আমি ওর কাছে যাব। এখন আমি তো এখানে গিয়ে কোনো লাভ নেই, লাভ আছে? লাভ নেই। আচ্ছা, তাহলে এইখানে একটা ফিজিক্স আছে বা এখানে একটা টেকনিক আছে, যে টেকনিকটা অবলম্বন করলে তুমি স্রোতের সাথে নিজেকে মানিয়ে ওই পাশে পৌঁছাতে পারবে। কিভাবে পৌঁছাতে পারবে সেটা একটু দেখাই। তুমি যেহেতু এখানে দাঁড়ানো আসো, স্রোত কি এই থেকে এই বরাবর তোমাকে ধাক্কা দিবে, রাইট? মনে রাখবে, তোমাদের বইয়ে স্রোতের বেগকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। কি দ্বারা? ইউ দ্বারা। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, আমি যদি এই সোজা বরাবর যাত্রা শুরু না করে আমি একটু এবার এই বরাবর যাত্রা শুরু করব, আমি যদি এই বরাবর যাত্রা শুরু করি তাহলে কি আমি এদিকে যেতে পারবো? এদিকে যেতে পারবো না, স্রোত আমাকে কি করতে থাকবে? ধাক্কা দিতে থাকবে। এখন এই বরাবর আমি কত বেগে যাত্রা শুরু করব সেটা ডিপেন্ড করে স্রোতের বেগের উপরে। স্রোতের বেগ যদি কম থাকে তাহলে আমার বেগ কম হইলেও সমস্যা নেই, কিন্তু স্রোতের বেগ যদি বেশি থাকে, আমার বেগ যদি কম হয়, আমি চাইলেও এখানে টিকতে পারবো? টিকতে পারবো না। তাহলে আমি একটা টেকনিক অবলম্বন করব, যে এই পয়েন্ট থেকে আমি এই যে স্রোত আছে, কি আছে? স্রোত আছে, স্রোতের সাথে আমি যদি এই বরাবর যাত্রা শুরু করি তাহলে তার যেতে পারবো না। আর এই বরাবর যাত্রা শুরু করা মানে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করা? এই যে দেখো, এই বরাবর 90 ডিগ্রি কোণ করা। তাহলে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে কি আমি অপর প্রান্তে পৌঁছাতে পারতেছি? অপর প্রান্তে পৌঁছাতে পারতেছি না। তাহলে আমাকে কি স্রোতের সাথে 90 ডিগ্রির থেকে বেশি কোণ করতে হবে না কম কোণ করতে হবে? বেশি কোণ, কারণ আমি তার এই দিক বরাবর যেতে পারবো না, আমাকে এদিকে হেলতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে বেশি কোণ করতে হবে। এখন 90 ডিগ্রি থেকে কতটুকু বেশি কোণ করবা তা কি তুমি জানো? তা তুমি জানো না। এটা ডিপেন্ড করে কিসের উপরে? স্রোতের বেগের উপরে। কিসের উপরে? স্রোতের বেগের উপরে। এখন আমি যেহেতু জানি না যে কোনটা কত, এর জন্য সেই কোণটাকে আমি আলফা ধরে নিব। কি ধরে নিব? আলফা। যে আমি ধরে নিলাম যে আমি যদি স্রোতের সাথে আলফা কোণে যদি যাত্রা শুরু করি, কি কোণে? আলফা কোণে, মানে এই বরাবর তার পৌঁছাবো না, মানে এই বরাবর যাত্রা শুরু করব। তো এই বরাবর যাত্রা শুরু করলে কি আমি এখানে গিয়ে পৌঁছাতে পারবো? কারণ স্রোত আমাকে ধাক্কা দিবে না। আমি ধরলাম আলফা কোণে যাত্রা শুরু করলে স্রোত আমাকে ধাক্কা দিতে দিতে এখানে নিয়ে পৌঁছায় দিবে। তাহলে মাঝখান থেকে যে বিষয়টা পাবো সেটা হচ্ছে লব্ধি। আমরা এটা জানি। তাহলে এই বরাবর কিসের বেগ ছিল? স্রোতের বেগ। আর এই বরাবর কে সাঁতার কাটতেছে? তুমি। তাহলে এই বরাবর কার বেগ? তোমার বেগ। সো হচ্ছে গিয়া ব্যক্তির বেগ বা
যে কোনো বেগকে এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে তোমাদের বইয়ে। ক্লিয়ার? তাহলে এখানে টেকনিকটা কি করলাম আমরা, যে এই যে স্রোত আছে, আমি যদি স্রোতের সাথে আলফা কোণে ভি বেগে যদি যাত্রা শুরু করি, তাহলে তার আমি এখানে গিয়ে পৌঁছাবো না, স্রোত আমাকে ধাক্কা দিতে দিতে এইখানে নিয়ে পৌঁছাবে। তাহলে আমার পৌঁছানোর বিন্দু হচ্ছে এইটা, আদি বিন্দু হচ্ছে এইটা, তাহলে এটা অবশ্যই লব্ধি। কারণ দুইটা প্রয়োগকৃত বলের মাঝখান থেকে যে বলটা এমনি এমনি উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা কি বল বলি? লব্ধি বল। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই। এখন কথা হচ্ছে, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এখানে কি টেকনিক অবলম্বন করে অপর প্রান্তে পৌঁছাইছো। তুমি আমাকে বলছো যে স্যার আমি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করে অপর প্রান্তে পৌঁছাইছি, রাইট? কি বলছো? স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করে। এখন কথা হচ্ছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি কি ব্যবস্থা গ্রহণ করছো, তুমি তো আমাকে টেকনিক্যালি অ্যান্সার দিলে হবে না যে আলফা কোণে। আলফা এর নির্দিষ্ট একটা মান আমাকে বলে দিতে হবে, যে স্যার আমি স্রোতের সাথে 110 ডিগ্রি বা 120 ডিগ্রি বা 130 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বিষয়টা কি বুঝাতে পারছি? এখন কথা হচ্ছে, সেই আলফা এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সূত্রটা কি? সূত্রটা বোঝার আগে একটু খেয়াল করো, এটাও প্রয়োগকৃত বল, এটাও প্রয়োগকৃত বল, মধ্যখান থেকে যেটা হয়েছে সেটা কি বল? লব্ধি বল। আমরা দুইটা প্রয়োগকৃত বলের মধ্যবর্তী কোণকে কি বলি? আলফা বলি। দুইটা প্রয়োগকৃত বলের মধ্যবর্তী কোণকে কি বলি? আলফা বলি। আর লব্ধির সাথে কোন একটা বলের উৎপন্ন কোণকে আমরা কি বলি? থিটা বলি। কি বলি? থিটা। এবার একটু খেয়াল করো, এটা যেহেতু লব্ধি, এটার সাথে এইটাও হতে পারে থিটা, আবার এটার সাথে এইটাও হতে পারে কি থিটা। এই জিনিসটা একটু চিন্তা করো, যে এই যে লব্ধির সাথে ইউও থিটা হতে পারে, আবার লব্ধির সাথে ভিও থিটা হতে পারে। কিন্তু আমরা এই জায়গা থেকে এমন একটা মানকে চুজ করব যে মানটা আমরা জানি থিটা এর মান। একটু দেখো তো এই মানটা কত ডিগ্রি, এই মানটা কত ডিগ্রি জানি না, তাহলে আমরা এই মানটা নিয়ে কি লাভ আছে? আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এটা যদি আমার থিটা কোণ হয়, তাহলে আমাদের যে সূত্রানুসারে এখানে আমি লিখলাম ট্যান থিটা। এবার একটু দেখো তো লব্ধি কোণ উৎপন্ন করছে কার সাথে? এই যে লব্ধি কোণ উৎপন্ন করছে কার সাথে? ইউ এর সাথে। তাহলে ইউ নিচে কর্নারে চলে আসবে, উপরে তাহলে কে যাবে? ভি। এখানে থাকবে ভি সাইন আলফা, আর এখানে আসবে ভি কজ আলফা। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? এতটুকু উঠাও, একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু উঠাও। একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। লেখা হয়েছে? আচ্ছা, একটা কোশ্চেন লেখো। লেখা হচ্ছে গিয়ে 6 কিলোমিটার/আওয়ার স্রোত যুক্ত, 6 কিলোমিটার/আওয়ার স্রোত যুক্ত, আওয়ারে এইচ, 6 কিলোমিটার/আওয়ার স্রোত যুক্ত একটি নদীর, এটা কি এম হবে? এম। একটি নদীর এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে, এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে 12 কিলোমিটার/আওয়ার বেগ যুক্ত, 12 কিলোমিটার/আওয়ার বেগ যুক্ত একজন সাঁতারুকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? একজন সাঁতারুকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখানে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলতে বোঝাচ্ছে যে স্রোতের সাথে কত কোণ করতে হবে। বিষয়টাকে বুঝতে পেরেছো? এই অঙ্কগুলোর ক্ষেত্রে নদী নৌকার অঙ্ক যতগুলো পাবা, ততগুলো অঙ্কে প্রথমে একটা চিত্র অঙ্কন করে নিবা। অবশ্যই একটা চিত্র অঙ্কন করে নিবা, তাহলে অনেক বাংলা কথা লেখা লাগবে না। বিষয়টা কি বুঝতে পেরেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, এইটাই হচ্ছে ধরো আমার সেই কাঙ্ক্ষিত চিত্র।
যেখানে স্রোতের বেগ আমাকে দিয়ে দিছে কত 6 কিলোমিটার/আওয়ার, আর ব্যক্তির বেগ আমাকে দেওয়া হয়েছে 12 কিলোমিটার/আওয়ার। আমি ধরলাম যে স্রোতের সাথে যদি আমি আলফা কোণে যাত্রা শুরু করি তাহলে সে ঠিক অপর প্রান্তে পৌঁছাবে। ক্লিয়ার? প্রথমে চিত্রটা অঙ্কন করো, তারপরে এখানে একটা বাংলা লেখা লিখবো আমরা। এই চিত্রটা তো বুঝতে পারছি সবাই? আচ্ছা, চিত্রটা অঙ্কন করো, তারপরে আমি একটা বাংলা লেখা লেখে সেটা লিখবে, তারপরে সূত্র লিখবে, আগে সূত্র লিখবা না। উঠানো হয়েছে? লেখো, মনে করি, নিচে লেখো, মনে করি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করলে, মনে করি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করলে সাঁতারু ঠিক অপর প্রান্তে পৌঁছাবে। লেখা হয়েছে? তারপরে সূত্রটা লেখো, যে সুতরাং tan θ = এটা। স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করলে সাঁতারু ঠিক অপর প্রান্তে পৌঁছাবে লেখার পরে সূত্রটা লেখো। লেখা হয়েছে? না 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 না, একটু তুমি সূত্রটা আগে লেখো। লিখছো? এবার একটু খেয়াল করো, এখানে থিটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি tan 90, উপরে হচ্ছে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। tan 90 এর মান কত বলতে পারো? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? অসংজ্ঞায়িত মানে ইংরেজি হচ্ছে ইনফিনিটিভ, গাণিতিক ভাষায় সেটাকে আমরা কিভাবে প্রমাণ করি? রাইট, 1/0। তাহলে এখানে লেখো 1/0। তাহলে এখানে ভি সাইন আলফা আর এখানে ইউ প্লাস ভি কজ আলফা। এবার আমরা যদি আর গুণন করি তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0, বা ভি কজ আলফা মাইনাস ইউ বাই ভি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তোমার ইউ এর মান হচ্ছে 6, ভি এর মান হচ্ছে 12। ক্যালকুলেটরে বসাইলে এটা 120 ডিগ্রি পাওয়া মনে হয়। আমি একটু ক্যালকুলেশনটা বুঝাই দেই, খেয়াল করো। এখানে আমি আর গুণন করলাম ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু 1, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু 0 মানে 0। এখানে ইউ প্লাস এ পাশে গেছে মাইনাস হয়ে গেছে, ভি গুণাকারে আছে এই পাশে গেছে ভাগ হয়ে গেছে, আলফা এর মান বের করব, কসকে সরাই দিছি, কজ ইনভার্স হয়ে গেছে। তারপরে শুধু মান বসিয়ে দাও। শিফটে চাপ দিয়ে কজে চাপ দাও, তাহলে কজ ইনভার্স আসবে। 120 ডিগ্রি আসছে না? দেখো 120 ডিগ্রি। আচ্ছা, এবার এটা লেখার পরে এখানে লেখা দাও যে সুতরাং, ওই যে একটু আগে যে বাংলা লেখাটা লিখছো হুবাহু বাংলা লেখাটা লিখে দিবা, শুধু আলফা এর পরিবর্তে 120 ডিগ্রি লিখবা, আর কোনো কাজ নেই। একটু আগে যে বাংলা লেখাটা লিখছো হুবাহু ওইটা লিখবা, ওই যে মনে করি লেখা লিখছো, শুধু আলফা এর জায়গাতে 120 ডিগ্রি। অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে? নেই না? পরের কোশ্চেনটা লেখো।
দেখো হচ্ছে গিয়া 10 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত 10 কিলোমিটার পার আওয়ার স্রোতযুক্ত একটি নদীর এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে একটি নদীর এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে 15 কিলোমিটার পার আওয়ার বেগযুক্ত একটি নৌকার মাঝিকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? একটি নৌকার মাঝিকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? কোশ্চেন লেখা হয়েছে, করো এটা। আগের অঙ্কটার মতো হুবাহু সেম, শুধুমাত্র ওইখানে ছিল হচ্ছে গিয়া তোমার সাঁতারু আর এখানে দিছে তোমার নৌকার মাঝি। করো, একদম হুবাহু সেম অঙ্ক আগেরটার মতো। তাড়াতাড়ি করবা, 2 মিনিটের ভিতরে শেষ করবা। তাড়াতাড়ি করো। একশো 31.810। দেখো তো তোমাদের সবার সেম আসছে কিনা, 131 সামথিং। কত আসছে তোমাদের? হ্যাঁ, ভুল হয়েছে, তাহলে আবার ঠিক করে করো। তোমার কত আসছে? 131। আচ্ছা, কত আসছে? 131 আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কোশ্চেন লেখো। ওটা শেষ হইলে আরেকটা কোশ্চেন লেখো, এটা আমি করিয়ে দিচ্ছি। লেখো, স্রোতের অনুকূলে ও প্রতিকূলে
স্রোতের অনুকূলে ও প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে স্রোতের অনুকূলে ও প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 20 কিলোমিটার পার আওয়ার 20 কিলোমিটার পার আওয়ার এবং 14 হ্যাঁ কিলোমিটার পার আওয়ার আওয়ার লিখে দাঁড়িয়ে দাও। লিখছো? দেখো মাঝি কি ব্যবস্থা গ্রহণ করলে নদীর এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে? কি ব্যবস্থা গ্রহণ করলে মাঝি এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা যদি একটা নদী হয়, যে ধরলাম এইটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এখন এইখানে যদি আমরা হিসাব করি স্রোতের অনুকূল, মানে স্রোত যেই দিকে যাচ্ছে তুমিও সেই দিকে যাচ্ছ, সেটাকে আমরা কি বলবো? স্রোতের অনুকূল। আর স্রোতের প্রতিকূল মানে কি? তুমি যেই দিকে যাচ্ছ স্রোত বিপরীতে, অথবা স্রোত যেই দিকে যাচ্ছে তুমি তার বিপরীতে, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এবার একটু খেয়াল করো, ধরো এইখানে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর তুমি এই বরাবর মানে স্রোতের অনুকূলে সাঁতার কাটতেছো, তোমার বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল তোমার এখন বেগটা হবে কত? 7 কিলোমিটার পার আওয়ার, কারণ তোমার তো 2 কিলোমিটার পার আওয়ার আছে, সাথে স্রোতও তোমাকে ধাক্কা দিচ্ছে, তাহলে টোটাল কত হবে? 7 কিলোমিটার পার আওয়ার। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, এই দিকে ছিল 5 কিলোমিটার পার আওয়ার মানে স্রোত, বিপরীতে তুমি আসতেছো 2 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তুমি কি আর এদিকে আসতে পারবে? একটু চিন্তা করো তো। স্রোতের বেগ বেশি, তোমার বেগ কি? কম। তুমি চাইলেও আর এদিকে ব্যাক করতে পারবে না, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। স্রোত তোমাকে ধাক্কা দিয়ে কত কিলোমিটার পার আওয়ার বেগে নিয়ে যাবে? 3 কিলোমিটার পার আওয়ার বেগে নিয়ে যাবে। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো, ওর 2 আর তোমার 5, তাহলে কিন্তু স্রোত তোমাকে নিয়ে যেতে পারতো না, তুমি স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার পার আওয়ার বেগে আসতা, রাইট? তার মানে যে কোনো ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে যদি চলতে হয়, মানে স্রোতের সাথে যদি গা ভাসায় দিতে না হয়, তাহলে অবশ্যই স্রোতের থেকে বেগ কি হতে হবে? বেশি হতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? সেটা সাঁতারু হোক বা মাঝির নৌকা হোক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো আমার কোশ্চেনের দিকে। আমাকে বইলা দিছে স্রোতের অনুকূলের বেগ, আর বলে দিছে কি? প্রতিকূলের বেগ। তাহলে এইটা যদি স্রোতের বেগ যদি ইউ হয়, তোমার বেগ যদি ভি হয়, তাহলে তোমাকে দিয়ে দিছে ইউ প্লাস ভি এর মান। আর কি দিয়ে দিছে? ইউ মাইনাস ভি এর মান। এখন ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি দিয়ে কি আমরা আলফা এর মান বের করতে পারবো? পারবো? সুযোগ আছে। আমাদের যদি আলফা এর মান বের করতে হয়, তাহলে মান লাগবে ইউ এবং ভি এর। কার কার মান লাগবে? কারণ আমরা যখন সূত্র অ্যাপ্লাই করছিলাম যে ট্যান থিটা, এখানে ছিল ইউ, নিচে ছিল ভি। ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি দিয়ে তো আমরা আলফা বের করতে পারবো না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভি থেকে ইউ এবং ভি এর মানটা আলাদা করে বের করে নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, শুরু করো। লেখো, মনে করি স্রোতের বেগ ভি এবং নৌকার বেগ ইউ। স্রোতের বেগ কি ইউ দ্বারা প্রকাশ করছিলাম একটু আগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লেখো, তাহলে সমস্যা নেই, তুমি যেইটা লেখো। তাহলে স্রোতের বেগকে ইউ দ্বারা প্রকাশ করছো আর নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করছো, কোনো সমস্যা নাই, তুমি লেখো। লেখা হয়েছে? একটু খেয়াল করো, স্রোতের বেগ বড় হবে নাকি নৌকার বেগ বড় হবে? নৌকার বেগ বড় হবে যদি চলতে হয়। তাহলে লেখো যে সুতরাং ভি গ্রেটার দেন ইউ, মানে ভি এর মানটা অবশ্যই বড় হবে। লেখা হয়েছে? এখন বা এখানে স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল, স্রোতের অনুকূলে বেগ দিছে কত?
অবশ্যই তোমার নৌকার বেগ যদি বড় না হয় স্রোতের থেকে, তাহলে নৌকাকে আগাতে পারবে না? নৌকা স্রোতের সাথে ভেসে চলে যাবে, তাই তো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো বিষয়টা, যে ভি কেন বড় হয়েছে? আচ্ছা, স্রোতের অনুকূলের বেগ কত? 30, 20। আচ্ছা লেখো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যেহেতু অনুকূল, এটা কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে ভি প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে 20, এটাকে 1 নং দিয়ে রেখে দাও। আবার স্রোতের প্রতিকূলে বেগ, এটা দিছে কত? 14 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে যেহেতু বেগ, ইউ প্লাস ভি নাকি ইউ মাইনাস ভি? ভি মাইনাস ইউ, এটা খেয়াল রাখতে হবে। কেন ভি মাইনাস ইউ? কারণ এখানে ভি বড় আর ইউ কি ছোট, সো ইউ মাইনাস ভি লেখা যাবে না, কি লিখতে হবে? ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে 14, এটা 2 নং। তোমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমাকে ইউ আর ভি এর মানটা বের করে দাও। স্রোতের, ও সরি, নৌকার বেগ বেশি না? আমার যদি হচ্ছে কি নৌকা চালাইতে হয়, স্রোতের থেকে নৌকার বেগ কি লাগবে? বেশি লাগবে। যেহেতু নৌকার বেগ বেশি, ভি যেহেতু বড়, অবশ্যই ভি মাইনাস ইউ। বুঝে নাই? কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে চাচ্ছে কি তোমার কাছে? যেতে হবে। যেহেতু যেতে হবে, তোমাকে চালাইতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার এই দুইটাকে যোগ বিয়োগ করে আমাকে ইউ আর ভি এর মানটা দাও। ভি মনে হয় 17 নাকি, দেখো তো একটু। আর ইউ মনে হয় 3, আমি যদি ভুল না করি। দেখো তো এরকমই কিছু আসছে কিনা। 17, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভি আর ইউ এর মানটা যদি বের করা হয়ে থাকে, তাহলে এবার চিত্র অঙ্কন করবা। মানে আগের অঙ্কগুলোতে ডিরেক্ট আমাকে ইউ ভি এর মান দিয়ে দিছিল, আর এবার ডিরেক্ট বলে দেয় না, একটু ঘুরিয়ে কোশ্চেনটা করছে, আর কিছুই না। তাহলে এইখান থেকে হচ্ছে গিয়া আমরা স্রোতের বেগ ইউ পাচ্ছি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর ব্যক্তির বেগ বা নৌকার বেগ পাচ্ছি 17 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আলফা, আর এইটা হচ্ছে থিটা 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউভি বের করা হয়েছে না? এখন তো আমাকে কি ব্যবস্থা গ্রহণ করে আগে লেখা দাও, যে সুতরাং মনে করি, ওটা লেখা নিও আগে, যে মনে করি স্রোতের সাথে আলফা কোণে মাঝে যাত্রা করলে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে। বিষয়টাকে বুঝতে পারছি সবাই? হ্যাঁ, ওকে। তাহলে বাংলাটা লেখা, তারপরে এখানে সূত্র অ্যাপ্লাই করো, যে ট্যান থিটা, যেহেতু এখানে ইউ, উপরে ভি সাইন আলফা, আর নিচে ভি কজ আলফা। হিসাব নিকাশ করে আমাকে একটু আলফা এর মানটা বলো, দেখো কত আসে তোমাদের। অবশ্যই চিত্র এঁকে দেখাই দিবা, হ্যাঁ? চিত্র ছাড়াই অঙ্ক করবা না। তাড়াতাড়ি করো।
বই কিনছো তোমরা বা সংগ্রহ করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে আসছো। ম্যাথ এরোর ভুল করতেছো কোথাও। উপরে 17 কেন? উপরে তো 3 যাওয়ার কথা না? কত আসছে লেখো। 100 কত? 16 না? 16 এত ডিগ্রি লেখা দাও যে সুতরাং এত। এখানে একটা মাইনাস দাও নাই তুমি, এর জন্য এই আনসার আসছে। শেষে বাংলাটা লিখে দাও। অঙ্কটা বুঝতে কি কারো সমস্যা আছে? এই চ্যাপ্টারের এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি হচ্ছে তোমার বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে, তোমাদের বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে কিছু বোর্ড কোশ্চেন ইনক্লুড করা আছে। হ্যাঁ, বইয়ের শেষের দিকে না, চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ এর সাথে কিছু বোর্ড কোশ্চেন দেয়া আছে। তুমি যদি দেখো যে দেখবা হচ্ছে কি ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে হচ্ছে কি এই টপিক থেকে কোশ্চেন ধরছে। বিষয়টা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আজকে আমরা নদী নৌকার পার্টটা শেষ করলাম। নদী নৌকার পার্টে আমাদের আর কিছু থিওরি রিলেটেড পড়া আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে করব। সেই সাথে উপাংশ রিলেটেড কিছু পড়াশোনা আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কেমন? আজকে এ পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।